রেপ্লিকেশনের ইনিশিয়েশন পার্টটা নিয়ে। ইউক্যারিওটিক অর্গানিজমেও রেপ্লিকেশন শুরু হয় অরিজিন অফ রেপ্লিকেশন থেকে। একটা অরিজিন অফ রেপ্লিকেশনের এক্সাম্পল যদি আমি বলতে চাই তাহলে বলতে পারি যেমন স্যাক্রিফাইসেস সার্ভিসেতে ARS বা অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স এলিমেন্টস, যেগুলো 50 বেস পেয়ার লং হয়ে থাকে এবং 11 বেস পেয়ারের একটি 80 রিচ সিকোয়েন্স থাকে। এখানে 80 রিচ সিকোয়েন্স আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ATTT এবং এখানে PU দিয়ে পিউরিন বোঝানো হচ্ছে, এরপরে আসছে TTA এবং তারপর সেটার কমপ্লিমেন্টারি যে সিকোয়েন্স সেটা, এবং পিউরিনের অপোজিটে কমপ্লিমেন্টারি অবশ্যই একটা পাইরিমিডিন বসবে। পিউরিন বেসগুলো হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন আমরা জানি, এবং পাইরিমিডিন বেসগুলো হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন। তো এই পিউরিন যেখানে লেখা আছে সেখানে অ্যাডিনিন অথবা গুয়ানিন বেস বসবে, এবং পাইরিমিডিন যেখানে লেখা আছে সেখানে সাইটোসিন অথবা থায়ামিন বেস বসবে। তো এটা এক ধরনের একটি স্পেশাল টাইপ অফ সিকোয়েন্স যেখানে আমার রেপ্লিকেশন স্টার্ট হতে পারে। ইউক্যারিওটিক অর্গানিজমে অনেকগুলো অরিজিন অফ রেপ্লিকেশন পাওয়া যায়। আমরা ফিগারে দেখতে পাচ্ছি দুইটা অরিজিন এবং দুইটা অরিজিনের দুই পাশে দুইটা টার্মিনি। আমরা প্রোক্যারিওটিক রেপ্লিকেশনের সময় রেপ্লিকেশন বাবলের বাইডিরেকশনাল মুভমেন্ট সম্পর্কে জেনেছি। দুই দিকে যখন রেপ্লিকেশন বাবল মুভ করে তখন সেটাকে আমরা বাইডিরেকশনাল মুভমেন্ট বলছি। তো এই টার্মিনাস দিয়ে বোঝাচ্ছে ওই পার্টিকুলার অরিজিনাল রেপ্লিকেশন বাবল ওই দুই টার্মিনাসে গিয়ে শেষ হবে। দ্যাট মিনস দুই দিকে সে মুভ করবে বাইডিরেকশনাল যেভাবে মুভ করে, এবং ওই পার্টিকুলার অরিজিনাল রেপ্লিকেশনটা ওই টার্মিনাসগুলোতে গিয়ে শেষ হবে। ধরা যাক এই অরিজিনের রেপ্লিকেশন বাবল শুরু হয়েছে এবং বাইডিরেকশনাল মুভ করছে, এবং তার পরপরই সেকেন্ড অরিজিনেও রেপ্লিকেশন বাবল ফর্ম হয় এবং বাইডিরেকশনাল মুভ করা শুরু করলো। এর ফলে যখন কমন টার্মিনাসে গিয়ে পৌঁছয় তখন তারা মিলে যায় এবং একটি বড় একটা রেপ্লিকেশন সিকোয়েন্স আমরা পেয়ে যাই। তো এভাবে খণ্ড খণ্ডভাবে আমরা যখন এই পার্টিকুলার অরিজিন এবং সেই পার্টিকুলার অরিজিনের ওই টার্মিনাস পর্যন্ত রেপ্লিকেশন করে করে তারপর সেই টার্মিনাসগুলো মিলে গিয়ে যতটুকু আমাদের রেপ্লিকেটিভ সিকোয়েন্স পাওয়া দরকার সেই রেপ্লিকেটিভ সিকোয়েন্সগুলো আমরা পেয়ে যাই। জানি যে এটার অনেকগুলো অরিজিন, তো অবশ্যই রেপ্লিকেশনগুলো অনেকগুলো অরিজিনেই হবে, এবং অনেকগুলো অরিজিনে কীভাবে রেপ্লিকেশন হয় সেটাই এখানে দেখানো হয়েছে। এই ডিএনএ সিকোয়েন্সের রেপ্লিকেশন একটি অরিজিন এবং দুইটা টার্মিনের উপর ডিপেন্ড করে, সেটাকে রেপ্লিকেন্ট বলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অরিজিন এবং দুইটা টার্মিনি। তো এই টোটাল যে ডিএনএ সিকোয়েন্স সেটা অবশ্যই অরিজিন এবং এই টার্মিনের উপর ডিপেন্ড করে। তো এই পুরোটুকুকে আমরা বলবো রেপ্লিকন, এবং আমাদের বলা হয় যে ইউক্যারিওটিক অর্গানিজমে অনেকগুলো রেপ্লিকন। এইসব ডিএনএ সিকোয়েন্সগুলোকেই বোঝাচ্ছে যেগুলোর রেপ্লিকেশন এই একটা পার্টিকুলার অরিজিনের উপর ডিপেন্ড করে, এবং যেহেতু অরিজিন অফ রেপ্লিকেশন আমাদের অনেকগুলো, সো রেপ্লিকন অবশ্যই অনেকগুলো হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার আগের কিছু ঘটনা নিয়ে কথা বলবো। রেপ্লিকেশন শুরু হওয়ার আগে প্রতিটি অরিজিনেই প্রি রেপ্লিকেটিভ কমপ্লেক্স এসে বসে। তো এই প্রি রেপ্লিকেটিভ কমপ্লেক্সকে আমরা প্রি আরসিও বলি। তো এই কমপ্লেক্সটা কিছু প্রোটিনের সমন্বয়ে হয় এবং এই প্রোটিনগুলোকে আমরা বলি প্রি আরসি প্রোটিন। তো প্রি আরসি প্রোটিন শুরু হয় ওআরসি প্রোটিন দিয়ে, যার ফুল ফর্ম হচ্ছে অরিজিন রিকগনিশন কমপ্লেক্স। ওআরসি প্রোটিন অরিজিন অফ রেপ্লিকেশনে এসে বাইন্ড করে। এই অরিজিন রিকগনিশন কমপ্লেক্স 6টি সাব ইউনিট দিয়ে গঠিত। ওআরসির কাজটা অনেকটা ডিএনএ এ প্রোটিনের মতো, যেটা আমরা ইকোলাইয়ের রেপ্লিকেশনের সময় দেখেছিলাম। এরপর ওআরসি দুইটা করে CDC6 এবং CDT1 প্রোটিন আনে এবং ওআরসির দুই পাশে একটা একটা করে বসে যায়। এরপর দুইটা MCM কমপ্লেক্স এসে দুই পাশে বাইন্ড করে। MCM কমপ্লেক্স হচ্ছে একটি হেক্সামার, মানে 6টা প্রোটিন থাকে এতে, যেমন MCM2, MCM3, MCM4, MCM5, MCM6 এবং MCM7, মানে MCM2 থেকে MCM7 আমরা বলতে পারি। এবং এটি রিংয়ের মতো করে ডিএনএতে বাইন্ড করে, এবং এই স্টেপটাকে বলা হয় লাইসেন্সিং মেকানিজম। এবং এই লাইসেন্সিং মেকানিজমটা
G1 ফেজে সম্পন্ন হয়ে থাকে। এখন G1 ফেজ থেকে S ফেজে ট্রানজিশন হবে। তো এখন যখন G1 ফেজ থেকে S ফেজে আসে তখন CDK প্রোটিনের কাজ শুরু হয়। CDK প্রোটিনের ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কাইনেজ দেখে আমরা বুঝতে পারছি যে এর কাজ হচ্ছে ফসফোরাইলেশন করা, কারণ কাইনেজ এনজাইমগুলো ফসফোরাইলেশনে করে। তো CDK প্রোটিন CDC6 কে ফসফোরাইলেট করে এবং CDT1 যেটা ছিল সেটা ইনহিবিটেড হয় জেমিনিন প্রোটিন দিয়ে, এবং MCM কে ফসফোরাইলেট করে হচ্ছে DDK প্রোটিন। DDK এর ফুল ফর্ম হচ্ছে DBF4 ডিপেন্ডেন্ট কাইনেজ। এখন CDC6 যেটি ফসফোরাইলেট হয়েছিল সেটা ডিগ্রেডেড হয়ে যায় এবং CDT1 ইনহিবিটেড হয়ে গেছে। তো ORC ফসফোরাইলেশনের কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ORC তেও ফসফোরাইলেশনটা হয়। এই পর্যায়ে যেহেতু ORC ফসফোরাইলেশনের কারণে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সো ORC এর কথা আমরা আর আনবো না, কিন্তু ORC থাকে। ডিগ্রেডেড হয়ে গেল কিন্তু CDC6 এবং পরে ইনহিবিটেড হয়ে যাচ্ছে CDT1। জানলাম যে MCMটা ফসফোরাইলেট হয় হচ্ছে DDK প্রোটিন দিয়ে। তো সে যখন ফসফোরাইলেটেড হয় এর ফলে কি হয়, CDC45 নামের একটি প্রোটিন আছে সেটি আসে এবং SLD নামের একটি প্রোটিন আছে সেটি এসে বাইন্ড করে। এরপর CDK কি করে, SLD2 এবং SLD3 কে অ্যাক্টিভেট করে ফসফেট যুক্ত করে। এরপর জিন্স কমপ্লেক্স এসে এই পুরোটার সাথে বাইন্ড করে। জিন্স 4টা প্রোটিন নিয়ে গঠিত। এই জিন্সটা আসে কেন? এই জিন্সটা দরকার পড়ে হচ্ছে MCM এর প্রপার ফাংশন করার জন্য। এই MCMটা আসলে DNA B প্রোটিনের মতো। আমরা ইকোলায় DNA B প্রোটিন পড়েছিলাম যেটি হেলিকেজ অ্যাক্টিভিটি শো করে। হেলিকেজ অ্যাক্টিভিটি কি? DNA কে আনউইন্ড করা, দ্যাট মিনস DNA যে বন্ডগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলা, তারপর DNA কে আলাদা করে ফেলা। তো MCM এর কাজটাও এটা। জিন্স প্রোটিন সেই MCM কে সেটাকে হেল্প করে যাতে সে প্রপারলি ফাংশন করতে পারে, এবং MCM তখন অ্যাক্টিভেটেড হয় এবং তার হেলিকেজ অ্যাক্টিভিটি শো করে DNA কে আনউইন্ড করে রেপ্লিকেশন বাবল ফর্ম করে। এবং এই পরের পর্যায়টুকু আমরা ইলাঙ্গুয়েশন